তো সকলকে আবার জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের আলোচ্য বিষয় কি। তো যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা সবাই জানো যে এবছর কিন্তু 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসের পরিবর্তন হয়েছে। কিছুদিন আগে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11 এবং 12-এর নতুন সিলেবাস প্রকাশ করে দিয়েছে। তো নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 এবং 12-এ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কিন্তু দুটি করে সেমিস্টার থাকবে, অর্থাৎ ক্লাস 11-এ থাকবে দুটি সেমিস্টার এবং ক্লাস 12-এ থাকবে দুটো সেমিস্টার। তো ক্লাস 11-এর প্রথম সেমিস্টার নিয়ে যেহেতু আজকে ভিডিওতে আলোচনা হবে, তাই তোমাদের আমি প্রথমে দেখিয়ে দেবো যে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে নম্বরের বিভাজনটা কি রয়েছে। তার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এ কী কী গদ্য, পদ্য, নাটক এবং গ্রামার আমাদের পড়তে হবে বা করতে হবে সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো আমি আসছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কেমন নম্বর বিভাজন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কী কী গল্প বা পদ্য আমাদের পড়তে হবে সেই আলোচনায়। দেখো আসছি। তো এবার দেখো এসছি ক্লাস 11-এর সেমিস্টার ভিত্তিক যে নম্বর বিভাজন রয়েছে দেখো সেই নিয়ে আলোচনায়। এখানে দেখো দুটো সেমিস্টার হবে, যেমনটা আমি একটু আগেই বললাম তোমাদেরকে। তো প্রথম সেমিস্টার হবে দেখো 40 নম্বরে, দ্বিতীয় সেমিস্টার হবে 40 নম্বরে, মোট কিন্তু 80 নম্বরে। ঠিক আছে, মানে এখানে দেখো রয়েছে 80 নম্বর, কেমন? আর 20 নম্বর থাকবে প্রজেক্টে। ঠিক আছে, তো প্রজেক্ট থাকছে 20 নম্বর, আর 40 আর 40 হবে কিন্তু এখানটাতে দুটো সেমিস্টারে লিখিত পরীক্ষা, কেমন? তো প্রথম সেমিস্টারটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। এবং এখানে দেখো রয়েছে প্রোজ, পোয়েট্রি এবং গ্রামার। ঠিক আছে, প্রোজ মানে গদ্য, এই প্রোজে কিন্তু যেমন গদ্যও থাকবে তেমন কিন্তু নাটকও থাকবে, কেমন? কবিতায় কবিতা আর গ্রামারে কিন্তু গ্রামার। প্রোজের ক্ষেত্রে দেখো এখানে কেমন নম্বর বিভাজন হয়েছে, দেখো রয়েছে এখানটা দেখো যে 13টা কিন্তু এখান থেকে কী হবে কোশ্চেন হবে, সবাই কিন্তু এমসিকিউ 1 নম্বর করে 13কে 13, মানে গদ্য থেকে মোট 13টা কোশ্চেন হবে, সবই কিন্তু এমসিকিউ হবে, যাদের মান হচ্ছে 1 নম্বর করে নিয়ে হচ্ছে দেখো 13 নম্বর, কেমন? তারপর দেখো রয়েছে পোয়েট্রি মানে কবিতা, এখান থেকেও দেখো থাকবে 12টা কোশ্চেন, সবই কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং প্রত্যেকের মান দেখো রয়েছে 1 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর। 13 এখানে হচ্ছে কত 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো আসছে গ্রামারে। গ্রামারে দেখো রয়েছে 15টা গ্রামার রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার মান কিন্তু 1 নম্বর, তার মানে 25 আর 15 হচ্ছে 40 নম্বর। ঠিক আছে, তো এই গেল ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ নম্বর বিভাজনটা। সেকেন্ড সেমিস্টার নিয়ে এখন আলোচনা করছি না, যখন সেকেন্ড সেমিস্টারের বিষয় নিয়ে পড়াবো তখন আমি সেকেন্ড সেমিস্টারের নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। এবার দেখো ফার্স্ট সেমিস্টারে কী কী গদ্য, পদ্য এবং নাটক পড়তে হবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে দেখো রয়েছে প্রোজ। দেখো প্রোজে কী কী রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার লেখক হচ্ছে আর.কে. নারায়ণ। তো ক্লাস 10-এ তোমরা আর.কে. নারায়ণের লেখা ফাদার্স হেল্প পড়েছো, ওই লেখকের লেখাই কিন্তু এখানে রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এটা নেওয়া হয়েছে দেখো ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, মানে সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই গদ্যটা, কেমন? এবার দেখো রয়েছে অমরনাথ, এটাও নেওয়া হয়েছে দেখো দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যার লেখিকা হচ্ছে সিস্টার নিবেদিতা। তো এই গেল 3টে গদ্য অর্থাৎ প্রোজ, কেমন? দেখো এবার আসছি কবিতায় কী কী রয়েছে দেখো। তো দেখো কবিতা রয়েছে দেখো কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, এটা কিন্তু ওল্ড সিলেবাস, মানে আগের 11-এর যে ওল্ড সিলেবাস ছিল সেই সিলেবাসে কিন্তু এই কবিতাটা ছিল, কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, যার কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর দেখো রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার, এর কবি দেখো হচ্ছে সরোজিনী নাইডু। আর তারপর দেখো রয়েছে দ্য সেকেন্ড কামিং, এর কবি হচ্ছে দেখো এখানটাতে W.B. ইয়েটস। 3টে কবিতা রয়েছে এখানে। এরপর দেখো কি রয়েছে, দেখো র্যাপিড রিডার। দেখো এখানে দেখো নাটক রয়েছে, প্রত্যেকটা নাটক কিন্তু দেখো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। দেখো ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে নাটক কিন্তু ওল্ড সিলেবাসেও ছিল, মানে ক্লাস 11-এর ওল্ড সিলেবাসে কিন্তু এই 3টে নাটক ছিল কিন্তু। ঠিক আছে, তো এই 3টে ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। আমি এই 3টে ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে পরে সেখান থেকে গিয়ে এই 3টে নাটক পড়ে নিতে পারো। তো এই গেল 3টে নাটক, এরাও কিন্তু 11-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে, কেমন? এবার দেখো আসছি গ্রামার সেকশানে। দেখো গ্রামার সেকশানে দেখো কি বলছে, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2, মানে দেখো এখানে দেখো এই যে ইউনিট 1 আর ইউনিট 2 মানে গদ্য এবং পদ্য থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার আসবে, কিন্তু ইউনিট 3 থেকে কোনো রকম কোনো টেক্সচুয়াল গ্রামার আসবে না,
কেমন? এরপর দেখো কি বলছে, এখানে দেখো কী কী ধরনের গ্রামার আসবে, দেখো বলছে এখানে টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে যেটা তোমরা ক্লাস 10-এও পড়েছিলে, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মানে সবকটা গ্রামারের ভাগ তোমরা ইতিমধ্যে ক্লাস 10-এ পড়ে ফেলেছো। ওই সমস্ত গ্রামারগুলি এখানেও হবে, কিন্তু একটুখানি হার্ড, মানে লেভেলটা একটু হাই থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এই গেল টোটাল ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে কী কী গদ্য পদ্য এবং গ্রামার থাকছে এই নিয়ে আলোচনা। এবার দেখো চলে যাচ্ছি সরাসরি আজকের মূল বিষয়ে। আজকে আমি তোমাদেরকে প্রথম যে গদ্যটা অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার লেখক হচ্ছে আর.কে. নারায়ণ, এটা আমি তোমাদেরকে কিছুটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। দেখো এবার চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। তো মূল টেক্সটে যাওয়ার আগে কিন্তু আমাদের আজকের যে আলোচ্য বিষয় অর্থাৎ আজকে আমি যে প্রোজটা পড়াতে যাচ্ছি সেই প্রোজটার বিষয়বস্তু এবং তার মধ্যে কি কি চরিত্র রয়েছে, মানে কারা কারা রয়েছে, সেটা কিন্তু আগে আমাদের জানতে হবে। দেখো আমি এখানে বলছি, তো ক্লাস 11 দেখো ফার্স্ট সেমিস্টার প্রোজ প্রথম গদ্যটা দেখো এখানে কি বলছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার লেখককে আর.কে. নারায়ণ। আমি একটু আগেই বললাম তোমরা ক্লাস 10-এ আর.কে. নারায়ণের ফাদার সেল পড়েছো, তারই লেখা হচ্ছে এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ঠিক আছে? তো এখানে দেখো কী কী চরিত্র রয়েছে, দেখো এখানটাতে দেখো ক্যারেক্টার্স, দেখো এখানে কী কী বলছে। দ্য অ্যাস্ট্রোলজার মানে যে এই গল্পের যে মূল যে ক্যারেক্টার, সে হচ্ছে কিন্তু একজন জ্যোতিষী, ঠিক আছে? সে কিন্তু এখানে মূল চরিত্র, কেমন? তারপর দেখো রয়েছে গুরু নায়ক, এবং এই গদ্যে কিন্তু এই লোকটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেমন? এই ব্যক্তি কিন্তু দ্য অ্যাস্ট্রোলজার সম্পর্কে আমাদের কাছে অনেক কিছু প্রকাশ করে দেবে, মানে ওর পাস্টে কী ছিল, কী না ছিল না ছিল, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু এই লোকটির মাধ্যমেই জানতে পারবো, কেমন? তারপর দেখো রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, মানে কি এই ভদ্রলোকের স্ত্রী, ঠিক আছে? এর রোলটা খুব একটা বেশি নয়, শেষ দিকে আমরা এই ভদ্রমহিলার সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? এই ভদ্রমহিলা এই গল্পে একটা প্যাসিভ ক্যারেক্টার, মানে খুব একটা মানে অ্যাক্টিভলি কিন্তু কাজ করছে না, জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল ওয়াইফ যেমনটা হতো তখনকার দিনে, তেমনই কিন্তু এখানে এই ভদ্রমহিলা ভূমিকা পালন করেছে। তো এই গেল 3টে চরিত্র যা রয়েছে এই গল্পের মধ্যে, ঠিক আছে? এবার দেখো আসছি যে গল্পের বিষয়বস্তুটা কি। তো যেমনটা আমি বললাম একটু আগে যে এই গল্পের যে মূল চরিত্র সেকে এখানে দেখো দ্য অ্যাস্ট্রোলজারটা, ঠিক আছে? তো এই লোকটা তার কাজটাকে, মানে তার যে অ্যাস্ট্রোলজি যে কাজটা, সেটা কি করে সে পালন করছে এবং কি করে সে লোককে বুঝিয়ে বা ঠকিয়ে পয়সা আর্ন করছে, সেটাই কিন্তু এই গল্পের মূল বিষয়বস্তু, কেমন? মানে ও কি করে নিজের কাজটাকে সম্পাদন করছে, তার সঙ্গে সঙ্গে কী কী পদ্ধতি অবলম্বন করছে, সেটা কিন্তু এখানেও বেশি করে প্রকাশ পেয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই ভদ্রলোকের পাস্টে কী ছিল, মানে এই ভদ্রলোকের অতীত সম্পর্ক কিন্তু আমরা অনেক কিছু জানবো, কার মাধ্যমে? এই যে গুরু নায়কের মাধ্যমে। তো এই লোকটার সম্পর্কে কিন্তু টোটাল আজকের এই গল্পটা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই গল্পের মধ্যে দিয়ে আমরা কি কি বিষয় পড়তে যাব। হ্যাঁ, এবার দেখো চলে আসছি সরাসরি মূল টেক্সটে। দেখো আমি তোমাদেরকে যতটা সম্ভব আজকে ততটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি, দেখো যাচ্ছে। তো এবার দেখো চলে এসেছি মূল টেক্সটে। দেখো এখানে কি বলছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। দেখো কি বলছে এখানে, পাংচুয়ালি মানে কি নিয়ম মাফিকভাবে অ্যাট মিড ডে মানে কি দুপুরবেলা, হি ওপেন্ড হিজ ব্যাগ, সে খুলতো তার ব্যাগটা। এখানে হিটা হচ্ছে এই যে জ্যোতিষীটা যার কথা এখানে বলা হচ্ছে। ও কী করতো, তার ব্যাগটা খুলতো, মানে ও দুপুরবেলায় কিন্তু বসতো ওর কাজে। ও কিন্তু সকালে বসতো না, ও কিন্তু মিড ডেতে বসতো, মানে দুপুরে বসতো। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে কিন্তু কোশ্চেন আসতে পারে যে এই যে জ্যোতিষীটা মানে এই যে অ্যাস্ট্রোলজার কখন বসতো। তো এখানে কি বলছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে মানে কি নিয়ম করে ঠিক দুপুরবেলা, হি ওপেন হিজ ব্যাগ, ও খুলতো ওর ব্যাগটাকে, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে দিত বা বিছিয়ে দিত কি তার এই যে পেশাদারি সরঞ্জামগুলোকে। তো তোমরা এখানে বলতে পারো যে এই প্রফেশনাল ইকুইপমেন্ট বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে থাকে এবং কোনো না কোনো কাজে কিন্তু কোনো না কোনো যন্ত্রপাতির ব্যবহার হয়ে থাকে। তো তোমরা যদি মুদিখানার দোকানে যাও, সেখানে কি দেখবে যে সেখানে দাড়িপাল্লা রয়েছে, বাটখারা রয়েছে, তাই তো? তারপরে তোমরা যদি কোনো পোশাক প্রস্তুতকারক অর্থাৎ টেলারের কাছে যাও, সেখানে তোমরা কি দেখবে, সেখানে তোমরা সেলাই মেশিন দেখবে, আর যা যা লাগে এই সমস্ত কাজে সেগুলো তোমরা ওখানে দেখবে,
তাই তো। তো এই যন্ত্রপাতি বা এই বস্তুগুলোকে বলা হয় কি, এই যে প্রফেশনাল ইকুইপমেন্ট। তো এই যে জ্যোতিষী, ওরও কিন্তু নিজস্ব কিছু কি পেশাদারি সরঞ্জাম ছিল, হুইচ কনসিস্টেড, যেখানে কি ছিল, অফ এ ডজন কৌরি সেলস। আচ্ছা, কৌরি সেলস মানে কি? কৌরি হচ্ছে, দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, এগুলোকে বলা হয় কৌরি, ঠিক আছে? তো এগুলো তোমরা কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। আগেকার দিনে কিন্তু এই কৌরি সেল মানে কি, খোলস, এগুলো কিন্তু এক ধরনের প্রাণী, ঠিক আছে? এদেরকে সমুদ্রের তলায় পাওয়া যায়। তো এদেরকে দিয়ে কিন্তু আগে মানে কি, যখন কয়েন ছিল না, মানে মুদ্রা যখন ছিল না, তখন কিন্তু এদের মাধ্যমেই কিন্তু জিনিসপত্র কেনা হতো, কেমন? তো এই কৌড়ি হচ্ছে ওর কাছে ছিল। কতগুলো ছিল? এর ডজন, মানে কি প্রায় 12খানা মতো ওর কাছে এই কৌড়ি সেলস ছিল, যেটা হয়তো জ্যোতিষী কাজে লেগে থাকে। আর কি ছিল? এ স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা চৌকো মতো কাপড়ের টুকরো ছিল, উইথ অবসিকিউর, হ্যাঁ, মাইস্টিক চার্ট, যার মধ্যে কিছু দেখো, অবসিকিউর মানে অদ্ভুত, মাইস্টিক মানে রহস্যময়, চার্টস মানে কি কিছু মানচিত্র বা নকশা অন ইট। ওই কাপড়ের টুকরোর মধ্যে কিন্তু অদ্ভুত রহস্যময় নকশা ছিল। যারা জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেছো তারা নিশ্চয়ই দেখেছো যে একটা এরকম একটা বক্স ওরা করে, নিয়ে ওর মধ্যে দেখবে খোপগুলো করে, খোপের মধ্যে দেখবে কিছু লেখে ওরা। যারা জ্যোতিষী তারা ব্যাপারটা ভালো মতো বোঝে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের অবস্থান কিন্তু ওই চার্টের মধ্যে ওরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এটাই কিন্তু ওর কাছে ছিল। এ বলছে না, এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবসিকিউর মাইস্টিক চার্ট, একটা চৌকো কাপড়ের টুকরো ছিল, হ্যাঁ, উইথ অবসিকিওর, অদ্ভুত, মাইস্টিক মানে হচ্ছে রহস্যময়, চার্ট মানে কি মানে মানচিত্র বা নকশা ছিল অনেক ওই কাপড়ের উপরে, অ্যান্ড এ বান্ডেল অফ পামিয়ারা রাইটিং। আর কি ছিল? এক গোছার কাছে কী ছিল? এই যে তাল পাতায় লেখা কিছু লেখা ছিল ওর কাছে। দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি একটা ছবি, এগুলোকে বলা হয় পামিয়ারা রাইটিং। তোমরা হয়তো এগুলোকে দেখেছো আগে। তো এইগুলোই ছিল ওর কি, যে প্রফেশনাল ইকুইপমেন্ট। 3টে জিনিস ছিল। কী ছিল এখানটাতে? এই যে কৌরি সেলস ছিল, এ স্কোয়ার পিস অফ ক্লোথ ছিল, আর কি ছিল? এই যে পামিয়ারা রাইটিং ছিল ওর কাছে, ঠিক আছে? এভাবে দেখো তারপরে কি বলছে, হিজ ফোরহেড মানে কি, ওর কপালটা, ওয়াজ রেসপ্লিডেন্ট মানে কি চকচক করছিল, কিসে? উইথ স্যাক্রেড অ্যাস মানে কি পবিত্র ছায়ে। ওর কপালের মধ্যে কি এর পবিত্র ছায়ের দাগ ছিল। আর কি ছিল? অ্যান্ড ভার্মিলিয়ন, এবং সিঁদুরের দাগ ছিল। মানে ওর কপালটায় ছাই এবং সিঁদুরের দাগ দিয়ে রেখেছিল। অ্যান্ড হিজ আইস, এবং ওর চোখগুলো স্পার্কলড মানে কি চকচক করছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল, যার মধ্যে কী ছিল? একটা তীক্ষ্ণ অদ্ভুত গ্লিম মানে কি দীপ্তি ছিল। ওই চোখের মধ্যে একটা অদ্ভুত, হ্যাঁ, তীক্ষ্ণ একটা দীপ্তি ছিল। মানে ওই চোখের দিকে যদি কেউ তাকায় তবে কিন্তু ওটা ওরা বুঝতে পারবে, মানে যে তাকাবে সে বুঝতে পারবে। হুইচ ওয়াজ রিয়েলি, যেটা সত্যি, অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং মানে ওই চোখটা কী করছে, ওর চোখটা কী করছে দেখো, কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, মানে ও কী করছে, ও কিন্তু একভাবে ওর খদ্দের বা মক্কেলদেরকে খুঁজে যাচ্ছে, মানে যারা ওর কাছে এসে হাত দেখাবে বা ওদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইবে, এরকম লোকদের কিন্তু ওর চোখটা অনবরত বা সবসময় খুঁজেই চলে যাচ্ছে। এখানে বলছে না কন্টিনিউয়াল সার্চিং লুক ফর, ওর চোখ কিন্তু একভাবে ওই সমস্ত লোকদেরকে খুঁজে চলেছে। বাট কিন্তু হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু এই যে ওর চোখের যে দৃষ্টিটা, এটা কিন্তু ওর কি ওই সাধারণ যে মক্কেল বা যারা ওর কাছে আসে হাত দেখাতে বা ভবিষ্যৎ জানতে, ওরা কিন্তু বোঝে না। ওরা কীভাবে টুক টু বি এ প্রফেটিক লাইট, ওরা কীভাবে যে ওর মধ্যে একটা ভবিষ্যৎবাণীমূলক কোনো আলো রয়েছে, আলো বলতে কি জ্ঞান রয়েছে, ওর যে আবভাব, ওর যে বেশভূষা, এগুলোকে দেখে নিয়ে সবাই কী ভাবতো, যে ও খুব বড় জ্ঞানী, ভালো ভবিষ্যৎ জানে, ও খুব ভালো মানে অ্যাকুরেট ভবিষ্যৎ সবাইকে বলে দিতে পারে, এরকমটা সবাই ভাবতো। নিয়ে কী হতো দেখো, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং ওই লোকগুলো স্বস্তি বোধ করতো। মানে ওরা ভাবতো কি, না বাবা এই তো চলে এসেছি, একটা ভালো জ্যোতিষীর কাছে চলে এসেছি, এই যে একটা ভালো জ্যোতিষীর কাছে চলে এসেছি, এই আমাদেরকে যা বলবে সত্যি কথাই বলবে, এটা ওরা ভেবে নিত এবং স্বস্তি বোধ করতো। দ্য পাওয়ার অফ হিস আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, মানে কি ওর চোখের যে শক্তিটা বা ক্ষমতাটা মানে কি তুলনামূলকভাবে বা বিবেচনামূলকভাবে
মানে কি বৃদ্ধি পেত কার দ্বারা? বাই দেয়ার পজিশন, ওদের অবস্থানের জন্য। প্লেসড, যেটা কোথায় ছিল? অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, সেই ছাই এবং ওই সিঁদুরে রাঙানো কপালে। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, আচ্ছা ডার্ক হুইস্কার্স বলতে কী বোঝাচ্ছে? হুইস্কার্স মানে হচ্ছে বিড়াল বা বাঘ বা সিংহের যে মুখের সামনে দেখবে গোঁপ টাইপের থাকে, ওটাকে হুইস্কার্স বলা হয়। তো এই লোকটারও হুইস্কার্স ছিল, ঠিক আছে, কালো রঙের হুইস্কার্স ছিল। হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক, যেটা ওর কী হচ্ছে, ওর গাল অবধি বয়ে এসছে। এবার কেউ যদি দাড়ি না কাটে সেক্ষেত্রে কী হবে? দাড়িগুলো বড় হয়ে পুরো গাল ঢেকে দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ওইরকম বিড়াল বা সিংহ বা বাঘের হুইস্কার্সের মতো কিন্তু মুখটা লাগবে, যেমনটা এর লাগছিল। ইভেন এ হাফ উইটস আই, মানে কি, মানে ওর যে আধ খোলা চোখটাও কি উড স্পার্কল, চকচক করতো ইন সাচ সেটিং, মানে এরম অবস্থাতে। মানে ও যদি চোখটাকে আধ খোলা রাখতো সেটাও কিন্তু চকচক করতো ওর এই অবস্থায়। অবস্থা বলতে ওর যে মুখের মধ্যে রয়েছে ছায়ের দাগ, তারপরে সিঁদুরের দাগ, তার মধ্যে এত যে হুইস্কার্স রয়েছে যেটা ওর মুখটাকে পুরো ঘিরে রয়েছে, এর মধ্যেও কিন্তু ওর চোখটা যদি আধ খোলা থাকতো সেটাও কিন্তু চকচক করতো। এটা এখানে বলার চেষ্টা করছে, স্পার্কল ইন সাচ এ সেটিং। তো এখানে সেটিং বলতে কী বোঝাচ্ছে? এখানে সেটিং বলতে বোঝাচ্ছে ওর সম্পূর্ণ মুখমণ্ডলটা। এটাই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো তারপরে কি বলছে, টু ক্রাউন দ্য ইফেক্ট। আচ্ছা, টু ক্রাউন মানে কি? বাড়াতে, মানে বৃদ্ধি করতে। হ্যাঁ, ক্রাউন মানে তোমরা কিন্তু এখানে মুকুট ভেবো না, ঠিক আছে। টু ক্রাউন দ্য ইফেক্ট মানে কি? ওর যে মুখমণ্ডলের যে একটা আভা রয়েছে, যে অ্যাট্রাকশন রয়েছে, হ্যাঁ, ক্লায়েন্টদের প্রতি যে একটা ক্ষমতা রয়েছে ওটাকে বাড়ানোর জন্য, টু ক্রাউন দ্য ইফেক্ট, এই ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য হি ওন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। ও কী করতো? একটা স্যাফরন অর্থাৎ অনেকটা কমলা কালারের একটা পাগড়ি, এখানে বলছে না টারবান, টারবান মানে কিন্তু পাগড়ি। হ্যাঁ, ও মাথার চারদিকে একটা স্যাফরন কালারের পাগড়ি পরে থাকতো। এর ফলে কী হতো? ওর যে মুখমণ্ডলটা বা ওর যে অ্যাপিয়ারেন্স বা যে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি আমরা, ওটা কিন্তু আরও বৃদ্ধি পেত। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই যে রঙের যে একটা যে খেলা, এই যে বিভিন্ন রকম রঙ ও যে ইউজ করেছে, ছাই রয়েছে, সিঁদুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে কী রয়েছে? এই যে স্যাফরন কালারের যে পাগড়ি, এই যে স্কিমটা, এই যে একটা মিশ্রণ, এটা কী করতো? এই যে দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এটা কিন্তু ওর কাস্টমারদেরকে, ওর ক্লায়েন্টদেরকে কিন্তু আকর্ষণ করতে কিন্তু কখনো ব্যর্থ হতো না। মানে কি, এই সমস্ত দেখে কিন্তু সমস্ত ক্লায়েন্টরা, মানে ওর ক্লায়েন্টরা কিন্তু ওর দিকে আকৃষ্ট হতো বা ওর কাছে যেত ওদের ভবিষ্যৎ জানার জন্য। এই আর কি। দেখো তারপরে কী বলছে, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা ওর প্রতি আকৃষ্ট হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, কসমস হচ্ছে এক ধরনের ফুল, হ্যাঁ, যেমনটা মৌমাছিরা আকৃষ্ট হয় কার প্রতি? এই কসমস ফুলের প্রতি, আর কি অর ডালিয়া স্টকস, অথবা কি ডালিয়া গাছ বা ফুলের প্রতি, ঠিক আছে। সেরকম কিন্তু এই কাস্টমারগুলো কিন্তু এই লোকটি অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজার এর প্রতি কিন্তু আকর্ষিত হতো। হ্যাঁ, হি স্যাট আন্ডার দ্য ব, সে বসে থাকতো সেই ডালপালাগুলোর নিচে। কার ডালপালা? অফ এ স্প্রেডিং ট্যামারেইন ট্রি, একটা বিশাল প্রশস্ত তেঁতুল গাছের নিচে। হ্যাঁ, হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, যেটা একটা পথ তৈরি করেছিল, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা কী করেছিল? ওই পথটা একদম এই যে টাউন হল পার্ক অবধি চলে গেছিলো। মানে ওই পথেই কিন্তু ওই গাছটার নিচে ও কিন্তু বসে থাকতো। হ্যাঁ, কী করার জন্য? ওই যে লোকের ভবিষ্যৎ বলার জন্য বা লোকের হাত দেখার জন্য। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা একটা অসাধারণ জায়গা ছিল। ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে কিন্তু এই যে স্থানটা একটা দারুণ জায়গা ছিল। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, মানে কি সার্জিং ক্রাউড বলতে কী বোঝাচ্ছে? ক্রমবর্ধমান যে জনগণ, মানে ভিড়, মানে ওই রাস্তা দিয়ে, যে রাস্তার পাশে লোকটা বসতো তেঁতুল গাছের তলায়, ওই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর লোক যেত এবং অনেক সংখ্যায় লোক যেত, যার ফলে কী হতো? ওর কিন্তু কাজটা মানে ব্যবসাটা ভালো চলতো, ওকে দেখতো ওরা এবং ওর প্রতি কিন্তু ওরা আকর্ষিত হতো এবং ওরা ওর কাছে ওদের ভবিষ্যৎ জানতে আসতো। তো এখানে কী হলো? এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, মানে
ক্রমবর্ধমান ভিড় মানে কি ওই রাস্তা দিয়ে কি যাওয়া আসা করতোই। এই যে বলছি না ন্যারো রোড মানে কি সংকীর্ণ, রাস্তাটা কিন্তু সংকীর্ণ ছিল, খুব একটা চওড়া রাস্তা নয়, ঠিক আছে, সংকীর্ণ রাস্তা। মর্নিং টিল নাইট মানে সকাল থেকে রাত্রি অবধি কিন্তু ওই রাস্তা দিয়ে লোকজন যেত, যার ফলে ওর কাজ, যেটা এখনই বললাম, ওর ব্যবসা ভালোই চলতো। ভ্যারাইটি অফ ট্রেডস মানে কি বিভিন্ন ধরনের ব্যবসা অ্যান্ড অকুপেশনস মানে কি এবং কাজকর্ম ওয়াজ রিপ্রেজেন্টেড মানে কি তুলে ধরা হতো অল অ্যালং ইটস ওয়ে মানে কি এই যে পথটা, এই পথে কিন্তু অনেক ধরনের ব্যবসা চলতো, ঠিক আছে। মানে ওখানে কিন্তু শুধুমাত্র ওই জ্যোতিষী বসতো না, আরও অনেক লোকেরা বসতো তাদের কাজকর্ম এবং ব্যবসা নিয়ে। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, মেডিসিন সেলার্স বসতো মানে যারা ওষুধপত্র বিক্রি করে। তারপরে কি সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে কি এমন কিছু বিক্রেতা থাকতো যারা কি স্টোলেন হার্ডওয়্যার মানে কি যে চোরাই মাল যেটাকে বলা হয় ওই সমস্ত, এবং জাঙ্ক এবং সাধারণ জিনিসপত্র বা যেগুলো চলে না বা যেগুলো নষ্ট হয়ে গেছে সেই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করা হতো। তারপরে কী হতো, ম্যাজিসিয়ানস মানে কি জাদুকররাও কিন্তু এখানে বসতো, মানে এরা কিন্তু এখানে জাদু দেখাতো। এমন স্টোর ছিল বা স্টল ছিল যেখানে কিন্তু জাদু খেলাও দেখানো হতো। অ্যান্ড অ্যাবভ অল সবার উপরে কী হতো, অ্যান অকশনিয়ার একজন নিলামকারী। কেমন অকশনিয়ার মানে হচ্ছে নিলামকারী। কার নিলামকারী? অফ চিপ ক্লোথ মানে কি সস্তা পোশাকের, মানে কম দামি পোশাকের একজন নিলামকারী। ও কী করে, হু ক্রিয়েট এনাফ ডিন যে যথেষ্ট কী করে চিৎকার করে অল ডে সারাদিন ধরে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন গোটা শহরকে নিজের প্রতি আকর্ষিত বা নিজের যে পণ্যের প্রতি আকর্ষিত করার জন্য ও সারাদিন ধরে কিন্তু চিৎকার করে চলে যাতে ওর যে ক্লোথগুলো, এই যে বলছি না চিপ ক্লোথগুলো যেন বিক্রি করতে পারে, এই জন্য ও সারাদিন ধরে চিৎকার করে। নেক্সট টু হিম ওর ঠিক পাশেই ইন ভয়েসি ফিরাসনেস এই প্রচণ্ড চিৎকার চেঁচামেচির পাশেই আসতো কি এ ভেন্ডর একটা বিক্রেতা আসতো। তো এই যেখানে বলছি না ভয়েসি ফ্রেশনেস মানে কি চিৎকার চেঁচামেচি, এই যে ভদ্রলোক, এই যে নিলামকারীটা, ও যে ওর সস্তার কাপড়গুলোকে বিক্রি করার জন্য যে চিৎকার চেঁচামেচি করতো, ওর মধ্যেই ওই পাশে কি আসতো একজন, এই যে ভেন্ডর, একজন বিক্রেতা আসতো অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। ও কি বিক্রি করতো, ভাজা চিনেবাদাম। হু গেভ হিজ ওয়ের এ ফ্যান্সি নেম, যে ওর ওই পণ্য মানে কি এই চিনেবাদামের কিন্তু অদ্ভুত নাম দিয়েছিল ইচ ডে, প্রত্যেক দিন কিন্তু ওই চিনেবাদামগুলোকে একটা ভিন্ন নামে ডাকতো। দেখো কি বলছে, কলিং ইট কি বলতো বোম্বাই আইসক্রিম, কি ওয়ান ডে মানে একদিনকে ওর কী বলতো, এটার নাম কি বলতো বোম্বাই আইসক্রিম বলতো। মানে বিভিন্ন দিন ও বিভিন্ন নামে ওর ওই চিনেবাদামগুলোকে ডাকতো যাতে লোকে কী করে ওর প্রতি আকর্ষিত হয় এবং ওর কাছ থেকে এই বাদাম কেনে। অ্যান্ড অন দ্য নেক্সট মানে কি পরের দিন কী বলতো দিল্লি আমন্ড মানে কি দিল্লির আমন্ড কিন্তু এক ধরনের বাদাম, ঠিক আছে, ও বলতো ওর বাদামগুলো নাকি দিল্লির আমন্ডের মতো, এরকম নামেও ডাকতো। অন দ্য থার্ড তৃতীয় দিনেও কী বলতো রাজাস ডেলিকেসি মানে কি রাজার খাবার, এই যে ভাজা চিনে বাদামগুলোকেও কী বলতো রাজাস ডেলিকেসি মানে কি রাজার খাবার, এই নামে কিন্তু ও ডাকতো যাতে লোকে আসে এবং ওর কাছ থেকে ওগুলো কেনে। অ্যান্ড সো অন, এই ধরনের কিন্তু অনেক নাম দিত। অ্যান্ড সো ফোর্থ অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং এই জন্য কী হতো লোকেরা মানে ফ্লক মানে কি লোকেরা দল বেঁধে ওর চারদিকে জড়ো হতো। এই নামগুলো শুনতো লোকেরা, মানে কৌতূহল হয়ে পড়তো যে কী জানি, যে কি দেখি তো কী বিক্রি করছে, এই ধরনের নাম দিচ্ছে। লোকেরা ওর ওই বাদামের প্রতি কিন্তু বা ওর দোকানের কাছে গিয়ে কিন্তু জড়ো হতো। এ কনসিডারেবল পোর্শন মানে একটা উল্লেখযোগ্য অংশ অফ দিস ক্রাউড মানে এই ভিড় বলতে কোনটা বলো তো, ওই যে বাদামওয়ালার সামনে যে লোকগুলো ভিড় করে থাকতো সেই ভিড়ের বেশ কিছুটা অংশ কী করতো ওরা ড্রেইলড মানে কি ঘোরাফেরা করতো বা জড়ো হতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, মানে কি ওই জ্যোতিষীর দোকানের সামনেও কিন্তু মানে জ্যোতিষ যেখানে বসতো তার সামনেও কিন্তু এই যে লোকগুলো যারা ওই বাদামওয়ালার সামনে দাঁড়িয়ে থাকতো ওই বাদাম কেনার জন্য বা খাওয়ার জন্য, তারা কিন্তু এই জ্যোতিষীর সামনেও কিন্তু জড়ো হতো বা মাঝে মধ্যে ওর পাশ দিয়ে যেত। দ্য অ্যাস্ট্রোলজার সেই জ্যোতিষীটা ট্রানজ্যাক্টেড মানে কি লেনদেন করতো হিজ বিজনেস ওর ব্যবসাটাকে, ঠিক আছে,
লেনদেন করা বা এখানে চালানো, হ্যাঁ, মানে ওর ব্যবসাটাও চালাতো বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, মানে কি একটা আগুনের শিখার দ্বারা কিন্তু ওর ব্যবসাটাকে চালাতো, মানে কি ওই আগুনের শিখার আলোতে মোট কথা ওর ব্যবসাটাকে চালাতো, মানে ওর কাজটাকে করতো। কোথায় থাকতো ওই আলোর শিখাটা? হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ, যেটা দপদপ করতো বা যার থেকে ধোঁয়া বেরোতো, কোথায়? অ্যাবভ দ্য গ্রাউন্ড না ঠিক সেই চীনে বাদামের স্তূপের ওপরে। মানে ওই যে বাদামওয়ালা যে বাদাম বিক্রি করছিল, সেই লোকটা তার বাদামের স্তূপের ওপরে একটা আলো রেখেছিল, মানে একটা বাতি বা একটা লম্প রেখেছিল, যে লম্পের আলোতে কিন্তু এই যে অ্যাস্ট্রোলজার তার কাজটা করে ফেলতো মানে ওই লম্পের আলোতেই কিন্তু ওর যে অংশটা, মানে যে কোনো লোকেদের হাত দেখতো বা জ্যোতিষগিরি করতো, ওইখানটা আলোকিত হয়ে যেত। তো এখানে বলছে হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, কাছেই ওই বাদামওয়ালার বাদামের স্তূপের উপরে যে আলোটা থাকতো বা লম্পটা থাকতো, ওই লম্পের আলোতে কী করতো, এই যে জ্যোতিষী তার কাজটা চালিয়ে যেত। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, মানে কি ওই জায়গার যে অর্ধেকটা আকর্ষণ ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, কী জন্য ছিল? ডিউ টু দ্য মানে কি জন্য, কী জন্য ছিল? দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, মানে কি ওখানে কিন্তু কোনো পৌরসভার আলো ছিল না, মানে যে রাস্তায় ওই জ্যোতিষী বস্তু বা বাদবাকি দোকানগুলো ছিল, ওখানে কিন্তু মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার আলো কিন্তু ওখানে ছিল না। যেমনটা আমাদের এখানে থাকে না, রাস্তায় দেখবে পোল থাকে, পোলে আলো জ্বলে, ওখানে কিন্তু ওই ব্যবস্থাটা ছিল না। তো ওটাও কিন্তু একটা ওই জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। মানে লোকে ওটা পছন্দ করতো যে এত অন্ধকার কিন্তু এত দোকান রয়েছে, দোকানের আলোতেই কিন্তু ওই জায়গাটা আলোকিত হয়ে যেত, এক্সট্রা কিন্তু ওখানে কোনো আলো থাকতো না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, যেটা আমি এক্ষুনি বললাম, ওই জায়গাটা কিন্তু আলোকিত হতো কি ওই আশেপাশের দোকানের আলোতেই কিন্তু আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, ওই দোকানগুলোর মধ্যে এক দুটো দোকানে কি থাকতো, হিসিং গ্যাস লাইট থাকতো, মানে যে সমস্ত গ্যাস লাইটের আওয়াজ হয়, হিসিস করে শব্দ হয়, তোমরা যারা দেখেছো তারা হয়তো জানো ব্যাপারটা, হিসিং গ্যাস লাইটস থাকতো। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, মানে কি কারো লম্প থাকতো। এই ন্যাকেড ফ্লেয়ার্স বলতে লম্প, যারা লম্প দেখেছো দেখবে ওখানে দেখবে কারণ ওখানে কিন্তু ওই লম্পগুলো কিন্তু কাঁচ দিয়ে ঢাকা থাকে না, জাস্ট মানে কি লম্পটা জলে হাওয়া লাগে আর আলোটা দপদপ করে। তো এটাকে বলা হচ্ছে কি সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার স্টাক অন দ্য পোলস মানে কোনো দণ্ডের ওপরে ওই লম্পগুলো রাখা থাকতো। সামওয়্যার লিড আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কারো দোকানে কিন্তু ওই পুরনো সাইকেলের ল্যাম্প মানে লম্প, আগেকার দিনে কিন্তু সাইকেলের সামনে লম্প জ্বলতো, মানে বেশ পুরোনো দিনের কথা বলতে গেলে পারে, হ্যাঁ, তখন কিন্তু সাইকেলের সামনে লম্প জ্বলতো, সাইকেল রিক্সা, হ্যাঁ, ওটাই কিন্তু ওর মাধ্যমেই কিন্তু সবাই বুঝতে পারতো যে সাইকেল বা রিক্সা আসছে। তো এখানে কি বলছে, সামওয়্যার লিড বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কোনো দোকানে কিন্তু পুরনো সাইকেলের ল্যাম্পও কিন্তু আলো জ্বলতো। অ্যান্ড ওয়ান অর টু, এবং একটা বা দুটো দোকান লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, মানে কি অ্যাস্ট্রোলজারটা মানে কি ওই জ্যোতিষীটার মতো দু একটা দোকান কিন্তু নিজেদের কোনো আলো ছিল না, ওরা পাশের দোকানের আলোতেই নিজেদের কাজ চালিয়ে দিত। ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে কি নিজেদের আলো ছাড়াই কিন্তু অন্যের আলো দিয়ে এরা নিজেদের কাজ চালিয়ে নিত। মানে ওই অ্যাস্ট্রোলজার অর্থাৎ ওই জ্যোতিষীর মতো কিন্তু ওখানে বেশ কিছু দোকান ছিল যাদের নিজস্ব আলো ছিল না, তারা কিন্তু পাশের দোকানের আলোতেই নিজেদের কাজ চালিয়ে নিত। ইট ওয়াজ এ বিউল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেইজ, দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ধরে নাও এটা রাস্তাটা, ঠিক আছে, এখান দিয়ে লোকজন যাচ্ছে আর এইগুলো হচ্ছে দোকান। তো দোকানের আলোগুলো ঠিক এইভাবে একে অপরের দিকে পড়ছে, এই দোকানের আলোটা এখানে পড়ছে, এবার এই দোকানের আলোটা এখানে পড়ছে, এটা এখানে পড়ছে, এটা আবার এখানে, এটা এখানে, এই যে পড়ছে, যে এই যে একটা ক্রিস ক্রস সৃষ্টি হচ্ছে, এটা একটা অদ্ভুত ছিল, হ্যাঁ, যেটা দেখলে পরে একটা অদ্ভুত লাগতো। এখানে বলছে না এই যে বিউল্ডারিং ক্রিস ক্রস, এটা বলছে এখানটাতে, এইটাকে দেখে কিন্তু বলা হচ্ছে অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং এই যে পথটা দিয়ে কিন্তু বেশ লোকজন যাচ্ছে, চলন্ত লোক, তাদের ছায়াগুলো পড়ছে, এবং কিন্তু ওগুলো কি একটা চলমান ছায়া, হ্যাঁ, লেখক এটাকে এভাবে প্রকাশ করার চেষ্টা করছে, একটা চলমান ছায়া, মুভিং শ্যাডোজ বলছে এখানটাতে। তারপরে দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, মানে এই যে পরিবেশটা এটা কিন্তু খুব ভালোভাবে এই যে জ্যোতিষীর সঙ্গে মানিয়ে গেছিলো, মানে জ্যোতিষী যে কাজটা করতো তার সঙ্গে কিন্তু বেশ মানিয়ে গেছিলো এই পরিবেশটা। ফর দ্য সিম্পল রিজন দ্যাট
কী জন্য? ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেন্ডেড, মানে কি ওর কিন্তু একটু ইচ্ছা ছিল না কি টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন ও নিজের জীবনটা শুরু করেছিল। মানে ও কিন্তু ছোট থেকে কিন্তু চায়নি যে ও বড় হয়ে একজন জ্যোতিষী হবে, এরকম ধরনের জ্যোতিষী হবে, ঠিক আছে? তাই এখানে কি বলা হচ্ছে যে ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি had not the least intended to be an astrologer when he began life, এই জন্যই তো এইভাবে নিজের কাজটা করতো। মানে খুব একটা আড়ম্বরতা ছিল না, খুব একটা জাঁকজমক ছিল না, জাস্ট হলেই হলো, এইভাবে কিন্তু ওর ব্যবসাটাকেও চালাতো। এর অর্থ কি, ওর কিন্তু এই কাজে কোনোরকম কোনো আগ্রহ ছিল না। সংসার চালাতে হবে, যে স্ত্রী আছে, পুত্র বা সন্তান রয়েছে, ওদের পেট চালাতে হবে, এই চাপেই কিন্তু ও এই কাজটা করতো, ওই আর কি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, মানে কি, এবং ও এটাও জানতো না কি যে হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে টু হিমসেলফ, ওর সঙ্গে নেক্সট মিনিট, পরের মিনিটেই, মানে কি 1 মিনিট পর ওর সঙ্গে কী হবে সেটা কিন্তু ও জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, মানে কি স্টার্স বলতে কী বোঝাচ্ছে? স্টার্স মানে কিন্তু আকাশের তারা নয়, স্টার্স মানে হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে? ও নিজেও কিন্তু নিজের ভবিষ্যৎ জানতো না যে ওর পরের মুহূর্তে কী হবে। যেমনটা ওর কাস্টমাররা, মানে কি হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার সেই নিষ্পাপ যে মক্কেলরা যারা আসতো ওর কাছে হাত দেখাতে বা ওদের ভবিষ্যৎ জানতে, ওরাও যেমন জানতো না ওদের ভবিষ্যতে কী লেখা আছে, এই লোকটাও অর্থাৎ এই যে জ্যোতিষী ও কিন্তু জানতো না, কারণ ও তো সত্যিকারের জ্যোতিষী নয়, ও তো একটা কোনো রকমভাবে মানে লোককে টুপি পরিয়ে বা বোকা বানিয়ে নিজের কাজটাকে চালানোর চেষ্টা করছে, এই আর কি। ইয়েট তবুও হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, কিন্তু যে সমস্ত কথাগুলো বলতো সেগুলো কী করতো, লোককে খুশি করতো এবং অবাক করে দিত, ঠিক আছে? প্লিজড মানে হচ্ছে খুশি করা, অ্যাস্টনিশড মানে হচ্ছে অবাক করে দেওয়া, ঠিক আছে? লোককে অবাক করে দিত ওর কথাবার্তাগুলো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, তাহলে এটাও কী করে লাভ করলো, এটা স্টাডি করে করে, মানে কি দিনের পর দিন ধরে অভ্যাসের মাধ্যমে প্র্যাকটিস করে করে, মানুষের চোখ, মানুষের মন, মানুষের কথা বুঝে বুঝে কিন্তু ও কিন্তু অভিজ্ঞ হয়ে উঠেছিল। তাই ও খুব সহজেই কিন্তু এগুলোকে বলে দিতে পারতো। এটা কিন্তু আদৌ জ্যোতিষীর কাজ ছিল না। প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড, গেস ওয়ার্ক, কী ছিল এখানেতে? স্টাডি ছিল, প্র্যাকটিস ছিল, আর শ্রিউড মানে কি তীক্ষ্ণ, গেস ওয়ার্ক, গেস মানে কি আন্দাজে বলে দিতে পারতো, মানে আন্দাজ করে নিত সামনে যে লোকটা থাকতো, যে লোকটার কাছে আসতো, তার হাত দেখাতে বা ওর কাছ থেকে ওর ভবিষ্যৎ জানতে, ওই লোকটার চোখ মুখ, ওই লোকটার কথাবার্তা, সব কিছু বুঝে ও একটা আন্দাজে যে কথাটা বলতো ওটা কিন্তু ঠিক লেগে যেত, ঠিক আছে? এই আর কি। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, মানে কি ও যে কাজটা করতো তার মধ্যেও কিন্তু পরিশ্রম থাকতো, এমন নয় যে ও বিনা পরিশ্রম করেই ওর কাজটা করতো। মানছি ও লোককে ঠকাতো, লোককে টুপি পরাতো, মানে ও যে কাজটা করতো তার কিন্তু ওর কোনো জ্ঞান ছিল না, মানে ও যে জ্যোতিষীগিরিটা করতো ওর মধ্যে কিন্তু কোনো জ্যোতিষীর জ্ঞান ছিল না। মানে ও যা কিছু বলতো সব কিছু আন্দাজে বলতো, নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে। কেমন অভিজ্ঞতা? শিক্ষার অভিজ্ঞতা নয়, কাজ করে করে ওর একটা অভিজ্ঞতা চলে এসেছিলো, ওটাই কিন্তু ছিল ওর শ্রম, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে কি বলতে চেষ্টা করছে যে অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, মানে কি সৎ লোকেরা যেমনটা পরিশ্রম করে রোজগার করে ও কিন্তু পরিশ্রম করতো, কাজটা হয়তো অসৎভাবে করতো কিন্তু ও কিন্তু পরিশ্রম করতো। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম, মানে কি ও কিন্তু পারিশ্রমিক পাওয়ার যোগ্য ছিল, কারণ ও পরিশ্রম করতো, ঠিক আছে? মানে সবাই যেরকমটা পরিশ্রম করে, একটা সৎ মানুষ যেমনটা পরিশ্রম করে ও কিন্তু পরিশ্রম করতো। ওর কাজটা সৎ ছিল না, ও লোককে ভুল বোঝাতো, ও লোককে টুপি পরাতো, কিন্তু ও পরিশ্রম করতো। তাই পরিশ্রম করলে তো একটা পারিশ্রমিক আছেই, তাই ও কিন্তু সেই পারিশ্রমিকটা কিন্তু দাবি করে। আর কি হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং দিনের শেষে ও কিন্তু কিছু রোজগার করে কিন্তু বাড়ি নিয়ে যায়। এখান থেকে এই সমস্ত লোকদের হাত দেখিয়ে বা ওদের ভবিষ্যৎ বলে কিন্তু ও অর্থ রোজগার করে বাড়ি নিয়ে যায়। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান, মানে ও যখন ওর গ্রাম ছেড়েছিল তখন কিন্তু আগে থেকে ওর মধ্যে কোনো প্ল্যান বা ভাবনা ছিল না,
মানে কোনো রকম কোনো প্ল্যান বা ভাবনা ছাড়াই কিন্তু ও নিজের গ্রাম ছেড়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি ও ওর গ্রামেই থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স বলতে ওর পূর্বপুরুষদের, মানে কি ওর বাবা, ওর দাদু, ওরা যে কাজটা করতো গ্রামে, ও হয়তো সেই কাজটাই করতো যদি ও গ্রামে থাকতো। নেমলি, কী কাজ? নেমলি টিলিং দ্য ল্যান্ড, জমি কর্ষণ করা, লিভিং, বসবাস করা, ম্যারিং, বিবাহ করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, এবং ওর যে ভুট্টার ক্ষেত ছিল, মানে ওদের যে ক্ষেত ছিল সেই ক্ষেতে ভুট্টা হতো, ও ওখানে কী করতো? ভুট্টা তৈরি করতো এবং পাকাতো। অ্যান অ্যানসেস্ট্রাল হোম, এবং কি নিজের পৈতৃক বাড়িতে থাকতো। হ্যাঁ, যদি ও গ্রামে থাকতো, যদি ও এখানে না আসতো জ্যোতিষীগিরি করতে, তাহলে পরে ও যদি গ্রামে থাকতো তাহলে পরে ও এই সমস্ত কাজগুলো করতো। হ্যাঁ, টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং, রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এই সমস্ত কাজগুলো কিন্তু ও করতো যদি ও গ্রামে থাকতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা তো হওয়া ছিল না। হি হ্যাড টু লিভ হোম, ওকে বাড়ি ত্যাগ করতে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না জানিয়েই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, মানে কি 200 মাইল মতো পথ কিন্তু অতিক্রম করে এই শহরে, মানে বর্তমানে যেখানে ও জ্যোতিষীগিরি করে সেখানেও চলে এসেছিল। এটাই কিন্তু এখানে বলছে। টু বি এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একটা গ্রামবাসীর কাছে এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন একটা সমুদ্র এর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, মানে ও গ্রাম থেকে শহরে এসছে। এই যে পরিবর্তনটা, এই যে পার্থক্যটা, এটা কিন্তু একটা সাগরের মতো কিন্তু পার্থক্য ছিল, বিশাল পার্থক্য। হ্যাঁ, ওশান এখানে বলছে না, ওশান মানে মহাসমুদ্র যাকে বলে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, ও কিন্তু ঠিক বুঝতে পারতো যে মানুষের মধ্যে কী কী সমস্যা রয়েছে, মানে মানুষের মনকেও পড়তে পারতো, কারণ ওর জীবনে কিন্তু, কারণ ও প্র্যাকটিক্যালি নিজের জীবনটাকে বুঝেছে। হ্যাঁ, একটা মানুষের জীবনে কী কী কষ্ট হয়, কী কী দুঃখ আসে, একটা মানুষ কী কী সমস্যায় পড়ে, ও কিন্তু সেটা জানতো। সেই জন্য দেখো এখানে কি বলছে, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, ও কিন্তু মানে কি ও কাজ করতো মানুষের দুঃখ কষ্ট এগুলোর উপরে, মানে কি ওগুলোকে ও জানতো, ও বুঝতো। হ্যাঁ, ওর অভিজ্ঞতা ছিল। ম্যারেজ, কী কী বিষয় দেখো, ম্যানকাইন্ডস ট্রাবল আর কি, দেখো ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এবং কি মানুষের যে সম্পর্কটা, এগুলোর মধ্যে যে সমস্যা দেখা দেয়, হ্যাঁ, বিবাহের মধ্যে যে সমস্যা দেখা যায়, অর্থ কষ্ট যে মানুষের জীবনে আসে, এই সব কিছুই কিন্তু ও জানতো। এগুলি হচ্ছে মানুষের জীবনে কিছু বড় বড় সমস্যা যেগুলো বুঝতো, এবং এর থেকেই রেহাই পাওয়ার জন্য মানুষ কিন্তু জ্যোতিষীর কাছে যায়। ঠিক আছে, ও এগুলো জানতো। লং প্র্যাকটিস, দীর্ঘদিন ধরে ও যে প্র্যাকটিস করেছে, মানে অনুশীলন করেছে, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে কি ওর যে ধারণা বা ও যে কথাগুলো বলতো ওগুলো কিন্তু ঠিক হয়ে গেছিলো। মানে কি দিনের পর দিন কাজ করে যাচ্ছে, দিনের পর দিন এই মানুষগুলোর সমস্যাগুলো শুনছে, হ্যাঁ বুঝছে, এই করতে 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 কী হচ্ছে, ওর যে পারসেপশনটা মানে ধারণাটা ওটা কিন্তু আরও শার্প হয়ে গেছিলো। ও কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলোকে বুঝতো এবং এদের সমাধান কি হতে পারে মোটামুটি একটা আইডিয়া লাগিয়েও বলে দিতে পারতো। বলে না, প্র্যাকটিস ব্রিংস পারফেকশন। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা পারফেক্ট হবে, সেটা কিন্তু এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছিল। মানে এও কিন্তু নিজেকে প্র্যাকটিস করে করে কিন্তু শার্প করে ফেলেছিল। উইদিন 5 মিনিটস, মানে কি 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, সে বুঝে ফেলতো হোয়াট ওয়াজ রং। মানে যখন কোনো মক্কেল বা খদ্দের এসে নিয়ে ওই মক্কেল নিজের সমস্যাটা এই জ্যোতিষীটাকে বলতো, তখন কিন্তু জ্যোতিষীটা 5 মিনিটের মধ্যে কিন্তু সব কিছু বুঝে ফেলতো। মানে ওই লোকটির কী সমস্যা, ও কী সমস্যায় জর্জরিত হয়ে এসছে এবং ওর সমাধানটা কী হতে পারে ওটা কিন্তু বুঝে ফেলতো। হি চার্জড 3 পাইস পার কোয়েশ্চেন, মানে কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু 3টে করে পাই নিত। পাই হচ্ছে এক ধরনের মুদ্রা, ঠিক আছে, মানে বহু আগে এই পাই ছিল ভারতীয় একটা মুদ্রা বা কারেন্সি। 192টা পাই মিলে কিন্তু 1 টাকা হতো তখনকার দিনে। পরবর্তীকালে এটা উঠে যায়, এখন আর সেই কিন্তু পাই আর নেই। তাই এখানে কি বলছে, হি চার্জড 3 পাইস, মানে কি ও 3টে পাই নিত পার কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য কিন্তু ও 3টে করে পাই নিত। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, মানে কি ওর কাছে যে সমস্ত মক্কেল বা যারা আসতো ভবিষ্যৎ জানার জন্য, ওরা কিন্তু টানা 10 মিনিট
ওদের সম্পর্কে বলে যেত, মানে ওদের সমস্যাগুলো বলে যেত। তার মধ্যে কিন্তু এই জ্যোতিষী কোনো কথা বলতো না, ও কিন্তু মন দিয়ে ওই সমস্ত লোকেদের সমস্যাগুলো শুনে যেত। কতক্ষণ ধরে? দেখো 10 মিনিটস ধরে কিন্তু শুনে যেত। এবং 10 মিনিটস হওয়ার পরে কিন্তু, এবং এই 10 মিনিটের পর কিন্তু ও নিজের কথা বলা শুরু করতো। হুইচ প্রোভাইডেড হিম, যেটা ওকে দিত, যেটা বলতে কোনটা, ওই যে 10 মিনিট ধরে ও ওর মক্কেলদের কথাগুলো শুনতো। মক্কেল বলতে যারা ওর কাছে আসতো হাত দেখাতে, ওদের কথাগুলো যখন শুনতো, হ্যাঁ, তখন ও কী হতো, তখন কিন্তু ও কী পেতো, এনাফ স্টাফ মানে কি, যথেষ্ট বিষয় ও পেয়ে যেত। ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইস, মানে ডজন খানেক উত্তর এবং উপদেশ কিন্তু ও ওর মাথায় নিয়ে চলে আসতো। মানে ওই লোকেদের সমস্যাগুলো 10 মিনিট ধরে শোনার পরে ওর মাথায় কিন্তু বেশ কিছু উত্তর এবং উপদেশ চলে আসতো, যেগুলো ও ওদেরকে দিত ওই 10 মিনিট ধরে ওদের সমস্যাগুলো শোনার পরে। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন ও বলতো ওই লোকটাকে, যে লোকটা ওর সামনে থাকতো, গেজিং অ্যাট হিস পাম মানে হচ্ছে হাতের তালু। জ্যোতিষীরা কিন্তু হাতের তালুগুলো ভালো করে দেখে এবং পড়ে বোঝে যে ওর ভবিষ্যতে কী আছে, ওর পরে কী হবে না হবে। তো ও কী করতো, যে হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন ও বলতো ওই লোকটাকে, যে লোকটা ওর সামনে বসে থাকতো, গেজিং অ্যাট হিস পাম মানে এক দৃষ্টিতে তাকিয়ে ওর হাতের তালুর মধ্যে, কি বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর ইফোর্ট, মানে কি, অনেক দিক থেকে ইউ আর নট গেটিং মানে কি, তুমি পাচ্ছ না। মানে জ্যোতিষীটা ওই লোকটাকে বলতো, কি বলতো, ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে, ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না কি, দ্য ফুলেস্ট রেজাল্ট, সম্পূর্ণ ফলাফলটা কিসের, অফ ইউর ইফোর্টস, তোমার প্রচেষ্টার। মানে কি, ওই জ্যোতিষটা বলছে লোকটাকে যে তুমি যতটা চেষ্টা করছো তার কিন্তু সম্পূর্ণ ফল পাচ্ছ না। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, মানে কি, 10 জনের মধ্যে 9 জনই কিন্তু ও যে বিষয়গুলো বলতো তার সঙ্গে এগ্রি করতো। এগ্রি মানে কি, সহমত পোষণ করতো। মানে ও যে কথাগুলো বলতো ওই লোকেদের হাত দেখে বা ওদের মুখ চোখ দেখে বা ওদের কথাগুলো শুনে, সেগুলোর সঙ্গে কিন্তু 10 জনের মধ্যে 9 জনই এগ্রি করতো। অর হি কোয়েশ্চেন্ড, অথবা ও প্রশ্ন করতো, কি বলতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হয়তো কোনো দূর সম্পর্কের, ডিস্ট্যান্ট রিলেটিভ বলতে দূর সম্পর্কের, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যার সঙ্গে তোমার ভালো সম্পর্ক নয়। ঠিক আছে, এরকম করে বলতো কিন্তু। মানে 10 মিনিট ধরে ওই সমস্ত লোকেদের কথাগুলো শুনে নিয়ে ও একটা আইডিয়া লাগিয়ে ফেলতো যে এই লোকটার এই সমস্যা, এর এখান থেকে সমস্যা হচ্ছে, ওর ওখান থেকে সমস্যা হচ্ছে, একে এইভাবে, হ্যাঁ, সমাধানটা বলতে হবে, এই কথাগুলো বললে পরে ওকে বিশ্বাস করবে। ঠিক আছে, সেই মতো কিন্তু ও কথাগুলো বলতো। তো এখানে কি বলছে, যে অর হি কোয়েশ্চেন্ড ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, ও বলতো তোমার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হয়তো কোনো দূর সম্পর্কের, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক নেই। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা ও একটা চরিত্রকে বিশ্লেষণ করে বলতো, কি বলতো, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, এই সব সমস্যাগুলো হচ্ছে তোমার নেচার, মানে কি, তোমার চরিত্রের জন্য। তুমি একটা এমন চরিত্রের মানুষ, তোমার চরিত্রের জন্যই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তোমার জীবনে আসছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, তাহলে তোর চারদিকে এত শনি চক্কর দিচ্ছে কেন? শনি বলতে কিন্তু এখানটাতে শত্রুদের কথা বলা হচ্ছে। এখানে বলছে না যে এখানে বলছে না যে মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, মানে কি, তোর চরিত্রের জন্য, মানে ওই জ্যোতিষীটা ওই লোকটাকে বলছে তোর চরিত্রের জন্যে কিন্তু তোর জীবনে এত সমস্যা। মানে ও হয়তো খুব নরম মনের, বা ও হয়তো খুব নরম টাইপের মানুষ, যার ফলে সবাই ওর উপরে অত্যাচার করে, ওকে উল্টোপাল্টা করে ওর সঙ্গে। ঠিক আছে, তাই বলছে কি, এই জন্য কি, এই যে বলছে না, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, স্যাটার্ন মানে শনিকে বোঝাচ্ছে, শনি মানে এখানে শত্রু। ঠিক আছে, তো তাহলে পরে তোর জীবনে এত শত্রু কেন? যেমনটা জ্যোতিষীরা বলে থাকে শনির প্রকোপ চলছে বা শনির দশা চলছে। ঠিক আছে, তেমনটা ও বলতো যে ওর গ্রহের ওপরে, মানে ওই লোকটির গ্রহের ওপরে কিন্তু শনির প্রকোপ বা দশা চলছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেশাস নেচার, তোমার রয়েছে একটা কোমল মন, অ্যান্ড রাফ এক্সটেরিয়র, এক্সটেরিয়র বলতে বাইরের দিকটা, মানে বাইরের অবস্থাটা, মানে তোমার মনটা নরম কিন্তু তুমি ওপর থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করো।
এটা কিন্তু ওই জ্যোতিষীটা ওই লোকটাকে বলতো। দিস এন্ডিয়ার্ডেড হিম, এটাই ওকে প্রিয় করে তুলতো টু দেয়ার হার্টস, ওদের মনেতে ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। মানে এই যে কথাগুলো বলতো ওই লোকগুলোকে বা ওই লোকটিকে, এই কথাগুলো শোনার পরে কিন্তু ওই লোকগুলো এর কথায় বিশ্বাস করতো এবং একে আরও ভালো বলে বা প্রিয় বলে মেনে নিত এবং ওকে ভালো জ্যোতিষী বলে গ্রহণ করতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মানে আমাদের মধ্যে সাধারণ ব্যক্তিও লাভস টু থিঙ্ক, ভাবতে ভালোবাসে দ্যাট কি, যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, মানে কি তার বাইরের ভাবটা বা তার বাইরের রূপটা খুব ভয়ঙ্কর বা খুব কঠিন। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, যে আমরা যখন শুনি কারো কাছ থেকে যে বাইরের দিক থেকে আমরা খুব কঠোর বা খুব ভয়ঙ্কর, যেটা অন্যদের ভয় পাইয়ে দেয়, এই ব্যাপারটা যখন আমরা ভাবি তখন আমাদের ভালো লাগে। তাই ওই জ্যোতিষীটা যখন বলতো যে আপনার মনটা খুব নরম কিন্তু বাইরে থেকে আপনাকে খুব কঠোর দেখায়, এই কথাটা শুনে কিন্তু অনেকে কী করতো, অনেকে মনে মনে খুশি হতো। মানে কি, তারাও চায় যে তারা বাইরে থেকে দেখতে একটু কঠোর লাগুক। হ্যাঁ, এটাই কিন্তু এই লাইনটার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা হলো। দ্য নাট ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার। এবার দেখো ওই যে বাদাম বিক্রেতা কী করছে, ওর আগুন কিন্তু ও নিভিয়ে দিল। হ্যাঁ, মানে ওর কিন্তু বেচাকেনা শেষ, এবারে ও উঠে যাবে, তাই ও কী করছে, ওর যে লম্পটা, হ্যাঁ, সেটা কিন্তু নিভিয়ে দিল। বলছেন এখানেতে দ্য নাট ভেন্ডর ব্লু আউট হিজ ফ্লেয়ার, মানে কি সেই বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল। অ্যান্ড রোজ টু গো হোম, এবং উঠে পড়লো বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার। এটা ছিল একটা কি সিগনাল, মানে কি বলতে যাচ্ছে, এটা কিন্তু একটা ইশারা কি ওই জ্যোতিষীর প্রতি, টু বান্ডল আপ টু, যে ওকে এবার মানে কি এবার গুটি ফেলতে হবে। গুটি ফেলতে মানে কি, ওর যে জিনিসপত্রের গুটি ফেলে ওকে এবার চলে যেতে হবে, কারণ ওর তো নিজস্ব আলো নেই না। মানে ও তো ওই বাদাম বিক্রেতা যে আলো জ্বালিয়ে ওখানে বাদাম বিক্রি করছিল, ওর আলোতেই কিন্তু এই জ্যোতিষীর কাজটা চলে। তাই ও যদি এখন আলো নিভিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এরও কাজের জায়গাটা কিন্তু অন্ধকারে পরিপূর্ণ হবে। ওর ক্ষেত্রে কিন্তু এই জ্যোতিষীর কাজ চালানো সম্ভব হবে না, কারণ ওর তো নিজস্ব আলো নেই। তাই ওকেও কিন্তু এবার মালপত্র গুটিয়ে ওখান থেকে চলে যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ ওই যে বাদামওয়ালা সে যদি এখন চলে যায় আলো নিভিয়ে, তাহলে পরে কিন্তু ওর বসার জায়গাটাও কিন্তু অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, শুধুমাত্র কি আসছে, একটা সবুজ আলোর একটা ছটা আসছে। স্যাপ্ট মানে কিন্তু ছটা, একটা সবুজ আলোর ছটা আসছে। হুইচ স্ট্রেইট ইন ফ্রম সামওয়্যার, ওটা কোত্থেকে আসছে, কোনো একটা জায়গা থেকে আসছে। স্ট্রেইট ইন ফ্রম সামওয়্যার, কোনো একটা জায়গা থেকে একটা সবুজ আলো ছিটকে আসছে। অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড, এবং স্পর্শ করছে ওই মাটিটাকে। বিফোর হিম, ওর সামনে, মানে ওর সামনে একটা আলো, হালকা সবুজ রঙের আলো এসে পড়ছে, যেটা হালকা আলোর সৃষ্টি করছে। হি পিকড আপ হিজ কোরি সেলস, ও তুলে নিল ওর কোরি সেলসগুলোকে, যেগুলোকে ও প্রথমে একদম এসে নিয়ে ব্যাগ থেকে বার করে রেখেছিল, সেগুলোকে ও আবার তুলে নিল। অ্যান্ড প্যারাফার্নালিয়া, এবং সাজ সরঞ্জাম মানে যেগুলো ছিল, মানে ওই পুঁথিগুলো, তারপর ওই চার্ট, সেগুলোকে, অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং ওগুলোকেও ঢোকাচ্ছিল ব্যাক ইনটু হিজ ব্যাগ, ওর ব্যাগের মধ্যে। ঠিক আছে, প্যারাফার্নালিয়া মানে হচ্ছে সাজ সরঞ্জাম, মানে ওর ব্যাগের মধ্যে যে সমস্ত সরঞ্জাম ছিল যেগুলো জ্যোতিষীর কাজে লেগে থাকে, সেগুলোকে ও আবার কী করলো, ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। হোয়েন দ্য গ্রিন সাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন ওই সবুজ রঙের যে আলোটা, একটা ছটা, সেটা যখন চলে গেল, তার মধ্যে কিন্তু মোটামুটিভাবে ওর জিনিসপত্রগুলো নিজের ব্যাগের মধ্যে পড়ে ফেলছিল। হি লুকড আপ অ্যান্ড স, তখন ও তাকালো এবং দেখলো, কি দেখলো, এ ম্যান, একটা লোককে, বিফোর হিম, ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড, ও বুঝতে পারলো, এ পসিবল ক্লায়েন্ট, একটা সম্ভাব্য মক্কেল, বা যে ওর কাছে, অর্থাৎ যে ওর কাছে ভবিষ্যৎ জানতে বা হাত দেখাতে এসছে, একজন এসছে। অ্যান্সার, এবং ও বললো, কি বললো, ইউ লুক সো কেয়ার ওন, তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তান্বিত বা চিন্তাক্লিষ্ট। হ্যাঁ, মানে এই যে জ্যোতিষীটা ওই লোকটাকে দেখে বলছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তান্বিত বা চিন্তাক্লিষ্ট। ইট উইল ডু ইউ গুড, হ্যাঁ, এতে তোমার ভালো হবে কি, টু সিট ডাউন, যে তুমি যদি বসো, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে একটু কথা বলো। মানে ওই লোকটা এসছে, লোকটা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং ও কি চাইছে, যে লোকটা যেন ওর কাছে বসে এবং কিছুটা
ওর সাথে কথা বলে, তাহলে পরে ও কথাগুলো শুনবে এবং ওই লোকটা কিছু প্রশ্নের উত্তর দেবে, যার ফলে কী হবে, ও আরও কিছু পায়, মানে কি টাকা বা অর্থ রোজগার করতে পারবে। ঠিক আছে, এই আর কি। তো এইভাবে আজকে আমি তোমাদেরকে এতখানি পড়ালাম আজকের ভিডিওতে। তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং বাংলাটাকে বোঝার চেষ্টা করবে, ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে কী হবে, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে। তো ভালো করে খুঁটিয়ে না পড়লে কিন্তু এগুলোকে অ্যান্সার দেওয়া যাবে না। তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো যে কী করে এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার করতে হয়, অবশ্যই ওএমআর শিটে কেমন করে টিক দিতে হয় এবং কী করে অ্যান্সার করতে হয়। তো আজকে এখানেই থাকছে, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বাকি অংশটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। আর বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর আমি কিন্তু লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওইখানে গিয়ে ওই সমস্ত ভিডিওগুলোকে দেখে নেবে। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।